সানডে সাসপেন্স, শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য থাকছে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ডাকিনী তলার বুড়ো জক। সৈয়দ মুস্তাফা সিরাজ জন্ম 14 অক্টোবর 1930 সালে। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে ইনি জনপ্রিয়। কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য, তারপর আনন্দমেলার সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী। এছাড়া শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য অনেক নাটক লিখেছেন এক সময়। 4 সেপ্টেম্বর 2012 সালে তাঁর মৃত্যু হয়। আজকের গল্পটি আমরা নিয়েছি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত নিঝুম রাতের আতঙ্ক বইটি থেকে। প্রধান চরিত্রে বিজু আর নীলু। গল্প পাঠে সোমক, গল্পের সূত্রধার মীর। শুরু হচ্ছে ডাকিনী তলার বুড়ো জক। আমাদের বাড়ির পিছনে একটা বাগান, তারপর ধু ধু মাঠ। মাঠের মধ্যিখানে ছিল একটা বট গাছ। গাঁয়ের লোক বলতো ডাকিনী তলা। ওই ধু ধু তেপান্তরের একলা দাঁড়ানো বট গাছটার দিকে দুপুরবেলা তাকিয়ে থাকতাম, যদি ডাকিনীটাকে দেখতে পাওয়া যায়। রোদ্দুর চনমন করতো মাঠে, মানুষ নেই, জন নেই, চারিদিক খাঁ খাঁ করছে। কথায় বলে না, ঠিকঠাক দুপুরবেলা ভূত পেরেতে মারে ঢেলা। দুপুরবেলায় ভূত প্রেত ডাকিনীরা পাড়া গায়ের গাছগুলিতে ওত পেতে থাকে কিনা। একা যেই গেছো গাছতলায়, টুপটাপ ঢিল পড়বে গায়ে। ঢিলও দেখতে পারবে না তুমি, কে ঢিল ছুঁড়ল তাকেও দেখতে পাবে না। কিন্তু ব্যাপারটা সত্যি। তবে অত দূর থেকে একটা ছোট ছেলেকে ডাকিনী তলার গেছো ডাকিনী ঢিল ছুঁড়ে মারবে, সে গায়ের জোর ডাকিনীটা নিশ্চয়ই ছিল না। বটতলায় গেলে তবে তো। কিন্তু ওরা নাকি সবই দেখতে পায়, যত দূরেই থাকো চোখে পড়বেই। একদিন হয়েছে কি, দুপুরবেলা রোজ যেমন বাগানের ধারে দাঁড়িয়ে দূরে ডাকিনী তলার দিকে তাকিয়ে থাকি, সেই রকমই তাকিয়ে আছি। হঠাৎ চোখে পড়ল হাজরা মশাইয়ের ছেলে নীলু হাফ প্যান্ট পরে খালি গায়ে মাঠের দিকে চলেছে। নীলু আমার সঙ্গে একই ক্লাসে পড়ে, ক্লাসের সবচেয়ে ভীতু ছেলে, আর তেমনি বেহদ্দ গোবেচারা। তাই তাকে অমন হনহন করে ডাকিনী তলার দিকে যেতে দেখে খুব অবাক হয়ে গেলাম। এই রে, নির্ঘাত মরবে আজ। যেই যাবে কাছাকাছি, ডাকিনীটা ওর গলা মুটকে রক্ত চুষে খাবে। হাঁ করে তাকিয়ে ওর কাণ্ড দেখছি। এমন সময় আমাদের কুকুর ভুলো এসে আমার পা শুঁকে লেজ নেড়ে কেউ কেউ করে কেঁদে উঠল। ভুলোর মতো তেজি কুকুর গায়ে আর দুটো নেই। ওর গায়ের গন্ধ পেলেই মাঠের শেয়ালগুলো লেজ গুটিয়ে তল্লাট ছেড়ে পালায়। একবার এক ভালুকওয়ালা এসেছিল ভালুকের নাচ দেখাতে। ভুলো সেই নাচুনে ভালুকটার উপর ঝাঁপিয়ে পড়ে মেরে ফেলে আর কি। অনেক কষ্টে ছাড়ানো হয়েছিল তাকে। অথচ কুকুর ভালুক দেখলে কি যে ভয় পায় সবাই জানে। ভুলোকে দেখে আমার সাহস বেড়ে গেল। ওর গলায় হাত বুলিয়ে বললুম, এই ভুলো, আমার সঙ্গে যাবি? ভুলো লেজ নেড়ে সায় দিয়ে বলল, ভাল্লুক যদি জব্দ হয়, ভুলোর পাল্লায় পড়ে ডাকিনিও নিশ্চয়ই জব্দ হবে। অতএব তক্ষুনি মাঠের দিকে চলতে থাকলাম। ভুলো আমার সঙ্গে চলল, কখনো পেছনে, কখনো এপাশে ওপাশে, সে ছুটোছুটি করে এগোচ্ছিল। এদিকে সারাক্ষণ আমার চোখ রয়েছে নীলুর দিকে। একটু পরেই দেখলাম নীলু বটতলায় পৌঁছে গেল। কিন্তু তারপর ছায়ার আড়ালে তাকে এত দূর থেকে আর দেখা যাচ্ছিল না। আমার মাথায় তখন অনেক ভাবনা জেগেছে। এভাবে নীলু ওখানে গেল কেন?
ডাকিনীটা কি গায়ে এসে ওকে ভুলিয়ে ভালিয়ে নিচের ডেরায় মারতে নিয়ে গেল? সর্বনাশ! তাহলে তো ওকে বাঁচাতেই হবে। ভুলো যখন আমার সঙ্গে আছে তখন আমার ভয় নেই। আমি জোরে হাঁটতে থাকলাম। নিঘাত বোকা নীলু ডাকিনীর পাল্লায় পড়ে গেছে। বটতলার কাছাকাছি যেতে না যেতে ভুলো হঠাৎ আকাশের দিকে মুখ উঁচু করে ডেকে উঠল। এতে আমার বুক একটু কেঁপে উঠল। মামার কাছে শুনেছি জীবজন্তুরা নাকি ভূত প্রেত ডাকিনী সবাইকে দেখতে পায়। তার মানে আমরা যাদের দেখি না ওরা তাদের দিব্যি দেখতে পায়। এমনকি এটাও দেখেছি পাঁচিলের ওপাশে অচেনা মানুষ এলে ভুলো সেটাও টের পায় এবং বেজায় হাঁকডাক শুরু করে। রাতের অন্ধকারেও ভুলো দেখতে পায়, অথচ আমাদের আলো চাই। কাজেই ভুলো নিশ্চয়ই একটা কিছু অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছে। ভয় ভয় বললুম, ভুলো, এই ভুলো, কিছু দেখতে পাচ্ছিস নাকি? ভুলো আমার দিকে ঘুরে লেজ নেড়ে কুকুরের ভাষায় বলল। তারপর সে আচমকা বটতলার দিকে দৌড়তে থাকলো। দেখা দেখি আমিও সঙ্গ নিলুম। তারপর বটতলার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে ডাকলুম, নীলু, এই নীলু। বটতলায় কখনো এর আগে যাইনি। কি প্রকাণ্ড গাছ! চারপাশে অনেক ঝুড়ি নেমেছে। গুঁড়িটাও পেল্লায় মোটা। শিকড় বাকড় ছড়ানো রয়েছে অগুন্তি। শনশন করে বাতাস বইছে, বটের পাতা কাঁপছে। ভুলো মাটি শুঁকতে শুঁকতে ঘুরঘুর করছিল। নীলুর কোনো সাড়া পেলাম না। চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ মনে হলো বাতাসের সুরে কে যেন গান গিয়ে কিছু বলছে। আমার গাটা শিউরে উঠল। আমি আবার ডাকলাম, নীলু, নীলু, এই নীলু। কিন্তু কোনো সাড়া পেলাম না। এমন সময় ভুলো মুখ তুলে আবার ডেকে উঠল। তারপর দৌড়ে গাছের উপাশে চলে গেল। তখন আমিও গেলাম। গিয়ে যা দেখলাম থ বনে দাঁড়াতে হলো। দেখি এক বুড়ো বসে রয়েছে। তার পাশেই একটা ময়লা কাপড়ের পুঁটলি, সঙ্গে একটা লাঠি, আর তার সামনে মাটিতে বসে আছে নীলু। বুড়ো লোকটা চোখ বুজে যেন ধ্যান করছে। তার গায়ে একটা তালি মারা ফতুয়া, খুব নোংরা সেটা। মাথায় একটা পাগড়ি। তার কানে বড় বড় তামার আংটি ঝুলছে। গলায় একটা মস্ত চাঁদির চৌকো চাকতি। এইবার মনে পড়ে গেল, আরে এ তো সেই ম্যাজিশিয়ান, সেদিন আমাদের পাড়ায় ম্যাজিক দেখাচ্ছিল। আমি আরো অবাক হয়ে গেলাম। নীলু এতক্ষণ আমাকে দেখেও যেন দেখছিল না। এবার চোখে চোখ পড়তেই সে ঠোঁটে আঙুল রেখে আমাকে চুপ করতে ইশারা করল। তারপর চোখ নাচিয়ে তেমনি ইশারায় ম্যাজিশিয়ানকে দেখিয়ে তার পাশে বসতে বলল। নীলুর পাশে গিয়ে বসে পড়লাম। ভুলো এসে আমার পাশে একটুখানি দাঁড়িয়ে থেকে আবার কোথায় জানি চলে গেল। একটু পরে বুড়ো ম্যাজিশিয়ান চোখ খুলল। বিড়বিড় করে কি অস্পষ্ট মন্ত্র পড়ল যেন।
তারপর একটু ঝুঁকে নীলুও আমার উপর 3 বার ফুঁ দিল। ভয়ে বুকটা কেঁপে উঠল। এরকম কেন করলো? তারপর লোকটা একটু হেসে মিঠে গলায় বলল, এই ছেলেটি কে বাবা? নীলু বলল, আমাদের পাড়ায় থাকে রে বিজু, তোর নাম বল। ম্যাজিশিয়ান হাত তুলে বলল, থাক থাক, বিজু তো, ব্যাস ওতেই হবে। নীলু বলল, আচ্ছা বিজু, তোকে কিন্তু 2টো টাকা দিতে হবে, আমিও দিয়েছি। বললুম, দেব, কিন্তু এখন যে নেই রে। ম্যাজিশিয়ান বলল, আচ্ছা আচ্ছা, এবার শোনো বাবা, আমার যা করার সব করে দিয়েছি। এখন তোমাদের কি করতে হবে বলছি। আমি চলে যাবার কিছুক্ষণ পর এই গাছ থেকে একটা লাল টুকটুকে ফল পড়বে। সেই ফলটা দুজনে ভাগ করে খাবে। খেলেই তোমাদের চোখ খুলে যাবে। তখন দেখবে আমার মতো একজন বুড়ো মানুষ এই গাছের গোড়ার মাটি ঢেলে বেরোচ্ছে। তাকে তোমরা দুজনে টেনে তুলবে। এতে সে খুশি হবে তোমাদের ওপর। তখন বলবে, কি চাই? তোমরা বলবে, তুমি যদি জগ হও তাহলে তোমার টাকাগুলো দাও। অনেক টাকা বাবা, অনেক টাকা। শুধু টাকা নয়, কত সোনা দানা পেয়ে যাবে। নীলু ঘাড় নাড়ল। ম্যাজিশিয়ান বলল, তাহলে আমি চলি, কেমন? নীলুর দেখা দেখি আমিও ঘাড় নাড়লাম। সে পুঁটলিটা কাঁধে নিয়ে ছড়ি হাতে উঠল। তারপর আচমকা হন করে প্রায় দৌড়তে শুরু করলো। এই দেখে ভুলো কেন যে খেপে গেল কে জানে। দেখলাম ভুলো চেঁচাতে চেঁচাতে তার পেছন পেছন দৌড়চ্ছে। আমার ভয় হলো ম্যাজিশিয়ান রেগে যায় যদি, ভুলোকে সে নিঘাত মন্ত্রের জোরে মেরে ফেলবে। আমি চেঁচিয়ে ডাকতে থাকলাম, ভুলো, এই ভুলো, ভুলো, ভুলো এদিকে আয়, এই ভুলো। আমার ডাক শুনে ভুলো থমকে দাঁড়ালো, আর এগোলো না, কিন্তু ফিরেও এলো না। ওখানে দাঁড়িয়েই ম্যাজিশিয়ানের উদ্দেশ্যে রাগ দেখাতে থাকলো। নীলু চোখ নাচিয়ে বলল, আমি যে এখানে আছি তুই কি করে জানলি? বললুম, তোকে আসতে দেখলুম যে, কিন্তু ম্যাজিশিয়ানকে কোথায় পেলি? আজ সকালবেলায় রাস্তায় দেখা হয়েছিল। ও বলল 2টো টাকা দিলে জকের ধন পাইয়ে দেবে। ঠাকুমার ঝাঁপি থেকে অমনি 2টো টাকা মেরে দিলুম, ওকে দিলুম। ও বলল ঠিক দুপুরবেলায় ডাকিনী তলায় চলে এসো। এবার বুঝলি তো? বুঝলাম, কিন্তু আমি যে ওকে টাকা দিইনি। জখের ধনের ভাগ আমি পাবো তো নীলু? জগ বুড়োকে জিজ্ঞেস করব, যদি বলে তুইও পাবি তাহলে পাবি, কিন্তু জানিস তো জকের ধন সবার সয় না। আচ্ছা যাকগে, আর কথা টথা নয়, চুপচাপ বসে পড়ি আয়। ফলটা কখন পড়বে কে জানে। আমরা আর কথা না বলে গাছের গুঁড়ির কাছে চুপচাপ বসে পড়লাম। দুজনে বসে আছি তো আছি, ফল পড়ার কোনো নামগন্ধ নেই। ভুলো আপন মনে ছুটোছুটি করে বেড়াচ্ছে। কখনো কখনো গাছের দিকে তাকিয়ে লেজ নেড়ে যেন ডাকিনীটাকেই ধমক দিচ্ছে, কিন্তু ফল পড়ছে কোথায়? দুপুর গড়িয়ে বিকেল হলো, তখনও ফল পড়ল না। এদিকে বটগাছে রাজ্যের পাখি এসে ততক্ষণে জড়ো হয়েছে। তারা জোর চেঁচামেচি শুরু করেছে। ভুলো এইতে আরো খেপে গেছে। গাছের চারদিকে ঘুরে সে ঘেউ ঘেউ করে বেড়াচ্ছে। হঠাৎ আমার চোখ গেল
গাছের গুঁড়ির ওপরে একটা মোটা ডালের দিকে। যা দেখলাম, আমার মাথার চুল ভয়ে খাড়া হয়ে গেল। ওরে বাবা, ও কে? নিশ্চয়ই ডাকিনীতলার সেই বুড়ো জকটা চুপচাপ বসে আছে, পিটপিট করে আমাদের দেখছে। চেঁচিয়ে উঠলাম, নীলু রে! নীলুও দেখতে পেয়েছিল, তার মুখে কথা নেই। ভুলও কিন্তু ভয় পায়নি। সে এবার বিকট গর্জন করে গাছের গুঁড়ি বেয়ে ওঠার ভঙ্গিতে লম্ফজম্প শুরু করে দিল। নখের আঁচড়ে গুঁড়িতে দাগ পড়তে থাকলো। সাদা আঠা দুধের মতো বেরিয়ে এলো। তারপরই ওপর থেকে আওয়াজ হলো। অমনি আমি দৌড়তে থাকলাম, সোজা নাক বরাবর দৌড়লুম। কতবার আছাড় খেলাম, কত জায়গায় ছিঁড়ে গেল। তারপর দেখলাম ভুলও আমার সঙ্গে চলে এসেছে। পেছন থেকে নীলুর চেঁচানি শুনলাম, বিজু, এই বিজু, পালাস রে! বিজু, পালাস রে! বিজু! ঘুরে দেখি সে দৌড়ে আসছে। তখন সাহস করে দাঁড়ালাম। কাছে এসে নীলু বলল, তুই না বড্ড ভীতু। ওটা একটা হনুমান। হ্যাঁ? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলাম ওর দিকে। দূর বোকা, হনুমান দেখিসনি কখনো? হনুমান দেখেই ভয় পেয়ে গেলি? তখন মনে পড়ল, সত্যি তো, হনুমানই তো উপ করে ডাকে বটে। কিন্তু অমন জায়গায় হনুমানকে কি হনুমান বলে মনে হয় কখনো? মনে তখন কিনা সেই বুড়ো জকটার ভাবনা। কাজেই হনুমান দেখেই কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছি। তবে বলা যায় না, বুড়ো জকটা হনুমানের চেহারা নিয়ে আমাদের দেখা দিতেও তো পারে। কথাটা নীলুকে বললে সে তক্ষুনি মেনে নিল, তা পারে বই কি। ফেরার পথে কানে এলো ডাকিনীতলার সেই জক কিংবা হনুমান ব্যাটা যেন আমাদের অমন করে চলে আসায় বেজায় রেগে গেছে, খুব হাঁক ডাক চালিয়ে যাচ্ছে। নীলু বলল, চল সন্ধে অবধি বসে থেকে দেখি ফল পড়ে নাকি। বললুম, পাগল, তুই যাবি তো যা। যা, জকের ধনের ভাগ নিবি নে? না, বলে ভুলোকে শীষ দিয়ে ডাকলাম। ভুলো, এই ভুলো, এই ভুলো। শুনছিলেন ডাকিনীতলার বুড়ো জক। রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ। গল্প পাঠে ও ম্যাজিশিয়ানের চরিত্রে সমক। নীলুর ভূমিকায় পুষ্পল। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড। বিশেষ সহযোগিতায় লাবণ্য।